হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2024-26 বেঙ্গলি সিপিএস বা L1 নিয়ে আলোচনা করব। আজকে আমরা 6 নম্বর অধ্যায় পাঠ পরিকল্পনা ও পাঠটিকা প্রণয়ন নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস আমাদের 6 নম্বর অধ্যায়ের 2 নম্বর পর্ব। ইতিমধ্যে আমরা 1 নম্বর পর্বের এখান থেকে গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন আলোচনা করে ফেলেছি। আজকে এই 2 নম্বর পর্বে আমরা বেশিরভাগ প্রশ্ন 7 নম্বরের জন্য 7 নম্বরের পাঠ প্রশ্ন হিসাবে 4 অথবা 3-এর জন্য আলোচনা করতে চলেছি। প্রথম প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, অনুশিক্ষণে পর্যবেক্ষকের ভূমিকা আলোচনা করো। অনুশিক্ষণ প্রক্রিয়ায় পর্যবেক্ষককে বিশেষ ভূমিকা গ্রহণ করতে হয়। তিনি সর্বদাই সচেষ্ট থাকে যাতে শিক্ষকরা তাদের শিক্ষাদান কৌশল ও দক্ষতাকে আরও উন্নত করতে পারে এবং বাস্তবে শ্রেণীকক্ষে যথাযথভাবে প্রয়োগ করতে পারে। এখানে পর্যবেক্ষকের বেশ কিছু কাজ উল্লেখযোগ্য। যখন দেখবে তোমরা যখন তোমাদের নিজেদের ইনস্টিটিউটে বা কলেজে মাইক্রো লেসন প্ল্যান নিয়ে আলোচনা করছো বা সেখানে প্রেজেন্টেশন দিচ্ছ, তখন যে তোমাদের শিক্ষিকা বা পর্যবেক্ষক রয়েছেন, শিক্ষিকা বা পর্যবেক্ষক রয়েছেন, তিনি তোমাদের কাজগুলি কিন্তু খুব মনোযোগ সহকারে দেখেন এবং সাথে সাথে বলে দেন কোথায় কীভাবে কাজটা করতে হবে, কোথায় ভুল হবে, কোথায় খুব ভালো হয়েছে এবং কোথায় কতটা বদল করতে হবে, কীভাবে বদল করতে হবে, সব কিছু তিনি বুঝিয়ে দেন। তো তার বেশ কিছু কাজ রয়েছে। পর্যবেক্ষকের বিশেষ দক্ষতা ভিত্তিকভাবে একটি পাঠটিকা তৈরি করতে হয়। যখন আমরা পাঠ সম্পর্কে কিছু জানতামই না, তখন তিনি আমাদের অনুপাঠটিকা বা মাইক্রো লেসন প্ল্যান কীভাবে রচনা করতে হয়, সেই জিনিসটা কি সেটি বোঝানোর জন্য নিজে একটি ভালো পাঠটিকা তৈরি করে আমাদেরকে দেন। তৈরি পাঠটিকার ভিত্তিক শিখন দিতে হয়, তিনি আমাদেরকে সেটি প্রেজেন্টেশন করে দেখান। এরপর তিনি শিক্ষার্থীদের পাঠদান দিতে বলেন, শিক্ষার্থীদের অনুরূপ পাঠটিকা তৈরি করতে বলেন, নির্মিত পাঠটিকাটি শ্রেণীকক্ষে প্রদর্শনের জন্য বলেন। এরপর শিক্ষার্থীদের দলের সঙ্গে মিলিত হয়ে আলোচনা করে প্রদর্শিত পাঠের ত্রুটি বিচ্যুতি নিয়ে আলোচনা করেন। তাকে মূল্যায়ন তালিকা পেশ করতে হয় এবং এই প্রক্রিয়া কার্যক্রম চলতে থাকবে এবং সকলের কার্যক্রমের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি তাকে রাখতে হবে, যাতে তাদের মধ্যে সমস্ত ত্রুটি বিচ্যুতি মুক্ত করে আদর্শ শিক্ষক শিক্ষিকা হিসেবে তারা গড়ে উঠতে পারে। একজন পর্যবেক্ষকের প্রধান ভূমিকা বা কাজ। এরপর 12 নম্বর প্রশ্ন, অনুশিক্ষণের সুবিধাগুলি উল্লেখ করো। শিক্ষার্থীদের শিখন কৌশল আয়ত্তীকরণে অনুশিক্ষণের ভূমিকা অপরিসীম। এই সুবিধাগুলি হলো: 1. অনুশিক্ষণ শিক্ষকদের শিখন কৌশল আয়ত্ত করতে সাহায্য করে। ব্যক্ত শিখন সঠিক করতে হলে অনুশিক্ষণ ভালোভাবে রপ্ত করা আবশ্যক। শিক্ষণ প্রক্রিয়ার অর্থ ও ধারণা উপলব্ধিতে সাহায্য করে। অনুশিক্ষণ কোনো বিশেষ বিষয়ে বিশেষ দক্ষতা অর্জন করতে সাহায্য করে। অনুশিক্ষণে তাৎক্ষণিক নিজের ভুল ত্রুটি সম্পর্কে জেনে তা সংশোধন করা যায়। অনুশিক্ষণের মাধ্যমে শিক্ষকরা তাদের ব্যক্তিগত দক্ষতা ও ত্রুটিগুলি শনাক্ত করে নিজেদের শিক্ষণ কৌশলকে আরও উন্নত করার সুযোগ পায়। অনুশিক্ষণের মূল উদ্দেশ্য হলো শিক্ষকের আচরণের সংশোধন ও পরিমার্জন এবং শিক্ষণ প্রক্রিয়াকে মিথস্ক্রিয়ার মাধ্যমে আরও উন্নত করা। এই অনুশিক্ষণের মাধ্যমে আমাদের যে সমস্ত বিভিন্ন কৌশলগুলি আছে, কীভাবে পাঠ দিতে হয়, কীভাবে শ্রেণীকক্ষে শৃঙ্খলা বজায় রাখতে হয়, কীভাবে পাঠ ঘোষণা করতে হয়, এই সব কিছু আমরা অনুশিক্ষণের মাধ্যমে ধীরে ধীরে শিখতে শুরু করি। বিভিন্ন কৌশলগুলি, বিশেষ করে যেমন আমাদের কোথায় আমরা সমন্বয় করব, কোথায় পর্যবেক্ষণ করাবো শিক্ষার্থীদের, কখন প্রশ্ন করব, কখন তাদেরকে প্রশ্ন করতে উৎসাহিত করব, এই সব কিছু আমাদের অনুশিক্ষণের মাধ্যমে একের পর একভাবে আমরা শিখতে শুরু করি এবং সেখানেই আমাদের কোথাও ভুল ত্রুটি হলে আমাদের যে পর্যবেক্ষক শিক্ষক শিক্ষিকারা আছেন তারা আমাদের সাহায্য করেন, বুঝিয়ে দেন। এর ফলে আমাদের মধ্যে দোষ ত্রুটি থাকে সেগুলো পরিমার্জিত হয়ে যায় এবং আমাদের নিজেদের মধ্যেও ধারণা গড়ে ওঠে যে আমরা কখন কোন কাজটা করব, কখন কোন কাজটা করব না, কীভাবে পাঠদান করলে শিক্ষার্থীদের কাছে সেটি আরও বেশি গ্রহণযোগ্য হয়ে উঠবে, আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে, সেটি আমরা বুঝতে শিখি। এরপর 13 নম্বর প্রশ্ন, অনুশিক্ষণের অসুবিধাগুলি লেখো। অনুশিক্ষণের যেমন সুবিধা আছে, কিছু অসুবিধা লক্ষ্য করা যায়। সেগুলি হচ্ছে: অনুশিক্ষণ দক্ষতা ভিত্তিক, এতে বিষয়ের চেয়ে শিক্ষকের নির্দিষ্ট দক্ষতার উপর বেশি জোর দেওয়া হয়। যে আমরা যখন বিষয়ে পাঠদান করছি সেই বিষয়ের বদলে আমরা সেখানে সমন্বয় সাধন দক্ষতা, যে কটা আচরণাঙ্গ আছে সেইগুলোর প্রতি আমরা দৃষ্টি রাখি। যখন আমরা পর্যবেক্ষণ করাই তখন সেই পর্যবেক্ষণের যে কটা আচরণাঙ্গ আছে সেগুলোর প্রতি আমরা দৃষ্টি রাখি। এইভাবে অনুশিক্ষণ আমাদেরকে শিক্ষকের দক্ষতাগুলির বিকাশ ঘটাতে অধিকভাবে অনুপ্রাণিত করে। বিষয়ের জ্ঞান কতটা তৈরি হলে তার থেকেও বেশি।
অনুশিক্ষণ প্রক্রিয়ায় পূর্বের পর্যাপ্ত অনুশীলনের প্রয়োজন, এজন্য সময়ের দরকার। বিদ্যালয় রুটিনের নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা তা চালু করা অত্যন্ত কষ্টকর। অনেক সময় কী হয় যে অনুশিক্ষণ প্রক্রিয়ার সময় আমাদের হাতে বেশি থাকে না, সাথে সাথে আমরা কাজটি করে সাথে সাথে যদি আমরা প্রেজেন্ট করতে পারি বা করতে চাই, অনেক সময় একটু সমস্যা হয়ে থাকে, সেটা এখানে উল্লেখ করা হয়েছে। 2, অনুশিক্ষণে বিভিন্ন দক্ষতার সংহতির কারণ অত্যন্ত কঠিন কাজ এই পদ্ধতির স্বাভাবিক সময় তালিকাকে বিব্রত করে। একসাথে আমাদের 4 থেকে 5টি দক্ষতা রয়েছে এবং প্রত্যেকটি সাথে আমাদের 4টি করে আচরণাঙ্গ রয়েছে এবং এই প্রত্যেকটি আচরণাঙ্গকে দক্ষতার সাথে সংমিশ্রিত করে আমাদের ভেবে চিন্তা করে লেসন প্ল্যানগুলি তৈরি করতে হয়। সেই সাথে নিজেদের পাঠ্যক্রমটিও পড়ে শেষ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হয়। এই সব মিলিয়ে যদি বিদ্যালয়ের সময় তালিকার মধ্যে সব কিছু করা হয়, তাতে আমাদের কিন্তু একটু সমস্যাই হয়ে থাকে, সেই কথাটা এখানে উল্লেখ করা হয়েছে। তবে নানাভাবে অসুবিধা থাকলেও বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিক্ষক শিক্ষিকাদের তাদের শিক্ষণ কৌশলকে উন্নত করতে অনুশিক্ষণ অপরিহার্য এবং গুরুত্ব অপরিসীম। এই ছিল অনুশিক্ষণের অসুবিধা। 14 নম্বর প্রশ্ন, শিশুকেন্দ্রিক শিক্ষণ পরিচালন দক্ষতার আচরণাঙ্গ সমূহ লেখো। এই যে প্রত্যেকটা আচরণাঙ্গ আমাদের যে কটা দক্ষতা আছে, 5টা দক্ষতার আচরণাঙ্গগুলো সবসময় ইংরাজি এবং বাংলায় প্রত্যেকটা ক্ষেত্রে পড়ে মুখস্থ করে বানান সহ মনে রাখবে। শিশুকেন্দ্রিক শিক্ষণ পরিচালন দক্ষতার 4টি আচরণাঙ্গ উল্লেখযোগ্য। 1, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ। 2, ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ। 3, শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া। শিক্ষার্থীদের দ্বারা সিদ্ধান্ত গ্রহণ। এরপর 15 নম্বর প্রশ্ন, শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহিত করার দক্ষতার 4টি আচরণাঙ্গ লেখো। শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহিত করার 4টি আচরণাঙ্গ হলো শিক্ষার্থীদের দ্বারা প্রশ্নকরণের নমনীয়তা, প্রশ্নকরণের পরিমিতিবোধ, বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন। এরপর 16 নম্বর প্রশ্ন, শিক্ষার্থীদের পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতার 4টি আচরণাঙ্গ লেখো। শিক্ষার্থীদের পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতার 4টি আচরণাঙ্গ হলো শিক্ষার্থীর পর্যবেক্ষণ বা শিক্ষার্থীদের দ্বারা পর্যবেক্ষণ, পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ, শিক্ষার্থীদের দ্বারা কার্যকারণ সম্পর্ক স্থাপন, পর্যবেক্ষণ ও চিন্তার প্রতিফলন। শেষ দক্ষতা, শিক্ষণ পরিস্থিতির সঙ্গে কৃতকলা শিল্পের সংযোগ সাধনের দক্ষতার প্রধান 4টি আচরণাঙ্গ সমূহ লেখো। শিক্ষণ পরিস্থিতির সঙ্গে কৃতকলা শিল্পের সংযোগ সাধনের দক্ষতার 4টি প্রধান আচরণাঙ্গ হলো বিষয়সমূহের প্রত্যক্ষ অংশগ্রহণ, জ্ঞানাত্মক সৃষ্টিতে উৎসাহ দান, বিষয়ের নাট্য রূপান্তরকরণ, বিষয়ের প্রতিফলন। এই ছিল তোমাদের মোট 4টি দক্ষতার 4টি করে আচরণাঙ্গ। ইতিমধ্যে আমরা সমন্বয় সাধন দক্ষতার 4টি আচরণাঙ্গ ফার্স্ট পর্বের ক্লাসে আলোচনা করে ফেলেছি। এরপরে 18 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কাজের পাতা বা কর্মপত্র বলতে কী বোঝো? কাজের পাতা বা কর্মপত্র বলতে কী বোঝো? ব্যাপ্ত পাঠ পরিকল্পনা ও শ্রেণী পাঠদানকালে শিক্ষক শিক্ষিকা প্রক্রিয়ার শেষে সম্পূর্ণ পাঠ্য বিষয়টি শিক্ষার্থীরা কতটা আয়ত্ত করতে পেরেছে সেটা বোঝার জন্য সেই পাঠ্যাংশের অন্তর্ভুক্ত কিছু আইনি কাজ সম্বলিত কাজের পাতা শিক্ষার্থীদের দিয়ে থাকেন এবং শিক্ষার্থীরা তা নিজেদের মধ্যে আলোচনা করে পূরণ করে এবং শিক্ষক শিক্ষিকারা সেটি নিরীক্ষণ করে সাথে সাথে তাদের দিয়ে দেন। এর মাধ্যমে শিক্ষক শিক্ষিকারা বুঝতে পারে যে উক্ত পাঠ সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা যথার্থ কিনা। এর উপরই ভিত্তি করে তারা বিষয় সম্পর্কে পুনঃপাঠদান ও পাঠ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। যখন আমরা কর্মপত্র দিই, দেখবে ব্যাপ্ত পাঠ্যটিকা যখন তোমরা রচনা করছো, ব্যাপ্ত পাঠ্যটিকা যখন আমরা রচনা করি, তখন দেখবে মূল্যায়ন স্তরে আমরা পাঠদান শেষ করার সময় শিক্ষার্থীদের কাজের পাতা বা কর্মপত্র দিয়ে থাকি। সেখানে সেই যে পড়াটি আজকে পড়ানো হলো সেই পড়ানো সম্পর্কে বেশ কিছু প্রশ্ন আমরা ওখানে দিয়ে দিই এবং শিক্ষার্থীরা সেটিকে তাদেরকে বলি নিজেরা দলে আলোচনা করে সেটি পূরণ করো। এর মাধ্যমে আমরা জানতে পারি যে শিক্ষার্থীরা কতটা আজকের পাঠ সম্পর্কে বুঝতে পেরেছে। যদি বোঝা যায় যে প্রত্যেকের শিক্ষার্থীরা কর্মপত্রের প্রত্যেকটি কাজ যথার্থভাবে করেছে এবং প্রত্যেকটি উত্তর সঠিক দিয়েছে, তাহলে আমরা পাঠ পরিকল্পনাকে এগিয়ে নিয়ে যাবো। যদি দেখি যে না, পাঠ সম্পর্কে শিক্ষার্থীদের কোথাও ডাউট রয়েছে বা কোথাও তারা বুঝতে পারেনি, তাহলে আমরা সেই পাঠটি সম্পর্কে আবার পুনরায় কীভাবে আমাদের পাঠদানে কোনো ত্রুটি রয়ে গেছে কিনা সেইটি ভেবে আমরা পুনঃ পাঠদানের কথা ভাববো। এটাই ছিল আমাদের কর্মপত্র বা কাজের পাতা কাকে বলে। এরপর 19 নম্বর প্রশ্ন, কর্মপত্রের ব্যবহার লেখো। কর্মপত্র ব্যবহারের সময় বেশ কিছু বিষয় খেয়াল রাখা দরকার। প্রথম, কর্মপত্র উপস্থাপন স্তরের পরবর্তী পর্যায়ে মূল্যায়ন স্তরে দিতে হবে। 2, কর্মপত্রে 5 থেকে 15টি বেশি প্রশ্ন দেওয়া যাবে না। 3, কর্মপত্র পূরণের জন্য শিক্ষার্থীদের 5 থেকে 10 মিনিট সময় দিতে হবে। 4, প্রত্যেক শিক্ষার্থী কাজের পাতা একই সময় শুরু করবে এবং একই সময় শেষ করবে। 5, কর্মপত্রের প্রশ্ন একটি পৃষ্ঠার বেশি হবে না। 6, কর্মপত্রগুলিকে সাথে সাথে মূল্যায়ন করে দিতে হবে। এই ছিল কাজের পাতার ব্যবহারের কয়েকটি নীতি। এরপর কর্মপত্র বা কাজের পাতার সুবিধাগুলি লেখো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কাজের পাতা বা কর্মপত্রের সুবিধাগুলি হলো: 1,
এর দ্বারা বোঝা যায় শিক্ষার্থীরা উক্ত পাঠটি ঠিকমতো আয়ত্ত করতে পেরেছে কিনা। 2. কর্মপত্র মূল্যায়নের মাধ্যমে শিক্ষক বুঝতে পারে তাদের পাঠদানে কোনো ত্রুটি বিচ্যুতি রয়েছে না সফল হয়েছে। 3. কর্মপত্র মূল্যায়নের মধ্যে দিয়ে শিক্ষার্থীরা মূল বিষয়গুলি সহজে অনুধাবন করতে পারে। 4. কর্মপত্রের মাধ্যমে শিক্ষার্থীরা পঠন পাঠনের সক্রিয়ভাবে অংশগ্রহণে আগ্রহী হয়। 5. শিক্ষার্থীর শিক্ষণ প্রক্রিয়া কতটা সম্পূর্ণ হয়েছে তা কাজের পাতার সাহায্যে পরিমাপ করা যায়। এই ছিল তোমাদের কর্মপত্রের সুবিধা। এগুলি আমরা আজকে বেশিরভাগ প্রশ্ন 7 নম্বরের জন্য আমি উল্লেখ করেছি। অবশ্যই তোমরা পর্ব 1টি অবশ্যই দেখে নেবে।